ঢাকা ঢাকার উপরে কি 63টা জেলার বৈষম্যর যে ইফেক্টটা সেটা পড়ছে। আমরা কি ঢাকাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করি না? ঢাকা কি আসলে, এটা মানুষ বলে না কোথায় থাকো, ঢাকায় থাকে, এটা সে খুব প্রাউডলি বলে। ঢাকা যেমন একটা বাংলাদেশের একটা জেলা, আরও 63টা জেলা আছে, তাদেরকেও অগ্রাধিকার দেওয়া উচিত। সেখানেও বিভিন্ন মন্ত্রণালয় নেওয়া উচিত, যেমন হচ্ছে কৃষি মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়। আপনারা দেখবেন মৎস্য, এই মন্ত্রণালয়টা ঢাকায় কী করে আমি জানি না। আমার মনে হয় গুলশান বনানীতে বসে বসে মাছ ধরে সেল করে সেটার জন্য। তো প্রত্যেকটা চাকরিজীবী বলেন, যখনই তাদেরকে ঢাকার বাইরে পোস্টিং করা হয়, ওইটা তারা খুব স্যাডভাবে নেয় যে আল্লাহ, এটা মনে হয় তাদের সাথে কত খারাপ হচ্ছে। যে ঢাকার বাহির থেকে ঢাকার ভিতর পোস্টিংটা পায়, সে বলে হ্যাঁ আমি ঢাকার পোস্টিং পেয়েছি। ভাই, ঢাকায় বাসা ভাড়া অনেক বেশি, ঢাকার আবহাওয়া বাচ্চাদের জন্য বিষে পরিণত হয়েছে। এই আবহাওয়া বাচ্চাদের জন্য এখন রীতিমতো একটা বিষে পরিণত হয়েছে। আর ঢাকার খাবার দাবারের কথা নাই বলি, ঢাকার ট্রান্সপোর্টের কথা নাই বলি। প্রতিদিন কত কত হাজার লিটার তেল অপচয় হয়, বিদ্যুৎ অপচয় হয় এই ঢাকায়। ঢাকার বাহিরেও দেশের কাঠামো হতে পারে। আপনারা যদি আপনারা যদি একটা জিনিস বোঝেন, আপনার ঘরে যদি 10 জন থাকতে পারে, সেখানে 30 জন এনে রাখেন, আপনার ঘরের পরিস্থিতিটা কীরকম হবে? ঢাকারও একটা শ্বাস নেওয়ার একটা, ঢাকারও একটা ফ্রি থাকার, যে বিশ্বে ঢাকা যে একদম দূষিত শহর, কোনো একদিন আল্লাহ না করে ভূমিকম্প হবে, তাহলে 70% ভবন ভেঙে যাবে। মানুষগুলোর কি হবে? 4-5 কোটি। প্রতিদিন কেন ঢাকায় আসতে হবে? যেমন এই যে বাস্তবতা, আমার হাজব্যান্ড ঢাকা জব করে, যার জন্য আমার আসতে হয়। কেন এই জবগুলো? আপনারা এই মন্ত্রণালয়, বিভিন্ন অপ্রয়োজনীয় মন্ত্রণালয় আপনারা পাঠান, যেমন হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড, এই দপ্তরটাও ঢাকায়। এটার কি কোনো প্রয়োজন আছে? এই ঢাকার ভিতরে কি কোনো মানে বর্ডার গার্ডের কোনো বর্ডার আছে? কিছু আছে? কোনো প্রয়োজন আছে এগুলো? এগুলোকে দূরে নিয়ে যান, ঢাকাকে মানুষকে বাঁচতে দেন। আর একটা কথা মাইলস্টোন নিয়ে আপনাদের বলি, কত বাচ্চাদের মৃত্যু, কত মানুষের পোড়া দেহ, কত কি দেখলে বাংলাদেশের মানুষের ঘুম মানে হারাম হবে। তারা চিন্তা করতে বসবে। নিজেকে বেশি বেশি প্রশ্ন করুন, নিজের দেশকে প্রশ্ন করুন, সোসাইটিকে প্রশ্ন করুন, এবং নিজের সন্তান আপনারা যখন মাইলস্টোনে নিয়ে গেছেন, শুধু কি নাম মাইলস্টোন দেখে নিয়ে গেছেন? আপনাদের মাথার উপর থেকে যে এত প্লেন যেত, কখনো আপনাদের মনে হয় না যে এত কাছ থেকে প্লেনগুলো উড্ডয়ন হচ্ছে, যদি একবার পড়ে, আমার শিশু এখানে পড়ে কি হবে? কিন্তু আমরা একটা অসুস্থ প্রতিযোগিতায় বহু বছর ধরে আছি। খেয়াল করুন, আপনাদের সাথে বলি, প্রাইমারি সেকশন গ্রামে, ঢাকায় প্রাইমারি সেকশনের কিন্তু স্কুলগুলোর অবকাঠামো এত কিন্তু ডিজাইন করে না। বারান্দাগুলোর উপরে বড় বড় হচ্ছে কলাম, আর হচ্ছে বারান্দাগুলো খোলা। মাইলস্টোনের বিল্ডিংয়ের কাঠামোটা, যেহেতু এটাও প্রাইমারি সেকশন ছিল, হায়দার আলী ভবনটা, তবে এখানে প্রাইমারি থেকে হচ্ছে 5 এবং 6-7 ছিল এক্সট্রা। এই হায়দার আলী ভবনটায় কাঠামোটা যদি এরকম হতো, যেখানে বাস্ট হয়েছে দুই পাশ থেকে বাচ্চারা বের হয়ে যেত, কিন্তু ওনাদের ভবনের কারণে ওনাদের বাচ্চা বেশি মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ পুরো জিনিসটাও ওনারা, এত বড় একটা ভবন, মাত্র 3 ফিট একটা মানে গেট, পুরোটাকে জানালা মানে গ্রিল দিয়ে আটকে রাখছে। এটা কি ছোট ছোট শিশু আপনার বের হয়ে যাবে? এই গ্রিলের কারণে আটকা হয়ে বাচ্চাগুলো মারা গেছে। আপনারা যদি প্রাইমারি স্কুলের এই মানে স্ট্রাকচারটা ফলো করুন, এটা কিন্তু মোর দ্যান অনেক সেফ। এখন প্রাইভেট স্কুলগুলোর অবকাঠামোগুলো এত খারাপ, এত খারাপ, মানে জাস্ট আপনি বলতে পারেন গ্রামের ভাষায় মুরগির খোপের মধ্যে বাচ্চাগুলোকে রাখে। এইখানে যে বিদ্যুৎ, মানে এদেশের যে বিদ্যুতের অবস্থা, মানে এত পরিমাণ গরম, তারপর এতগুলো এসি চলে, যে কোনো সময় শর্ট সার্কিট হতে পারে, যে কোনো সময় অগ্নি ঘটনা ঘটতে পারে, এবং ঢাকায় এটা হচ্ছে, প্রতি বছর হচ্ছে। তো কেন ঢাকার এই অবকাঠামোগুলো? আমরা কেন প্রাইমারি স্কুলে সেই দেশের বাড়িতে যেতে চাই না? আমরা কেন বড় স্কুলে যেতে চাই? আজকে মাইলস্টোনে পড়িয়ে কী লাভ যদি সেই বাচ্চা বেঁচে না থাকে? আজকে অমুক একটা নামি দামি স্কুলে পড়িয়ে কী লাভ সেই বাচ্চা যদি সুস্থ না থাকে? শোনেন, মেধাবী যদি হয়, সে ওই বিরুলিয়া গ্রাম থেকে হবে। মেধাবী যদি হয়, সে অমুক গ্রামে থেকে হবে।
আমাদের দেশের যত মেধাবী সন্তানরা সব এরকম দূর দূরান্ত গ্রামগঞ্জ থেকে উঠে এসেছে। আপনার এই বড় বড় স্কুলগুলো, আরেকটা কথা আপনাদেরকে বলি, 1285 পেয়েছে নোয়াখালীর একটা ছেলে এবার এসএসসিতে, সব থেকে মানে সর্বপ্রথম হয়েছে বাংলাদেশে। ছেলেটা কিন্তু নোয়াখালীর, ছেলেটা কিন্তু ঢাকার মাইলস্টোন, ঢাকার রেসিডেন্সিয়াল, ঢাকার নটর ড্যাম, এই হোলি ক্রস, এই ভিকারুন্নেসার কিন্তু কেউ না। এই অসুস্থ প্রতিযোগিতা দৌড়ায়েন না। এখন আবার দেখি মাইলস্টোনে একটা শুরু হয়েছে, 27 তারিখ থেকে তারা স্কুলের কার্যক্রম সীমিতভাবে শুরু। মাইলস্টোনের টিচাররাও ফ্রিক, মেন্টালি ফ্রিক। এই বাচ্চাগুলো কিভাবে যে ক্লাস করবে? আপনাদের ক্লাস পরীক্ষাটাই গুরুত্বপূর্ণ। আপনারা বাচ্চাদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেন না কেন? আপনারা এই বাচ্চাগুলোকে কি করবেন নিয়ে? মাইলস্টোনের ঘটনায় সরকার যেমন দায়ী, সবার প্রথম দায়ী বিমান বাহিনী, তারপরে দায়ী বিগত সরকার, সেনাবাহিনী এবং মাইলস্টোনের কর্তৃপক্ষ। মাইলস্টোনের কর্তৃপক্ষ কম দায়ী না। এখানে 8 তলার ভবনের উপরে হওয়ার কথা না। যেখান থেকে বিমান উড্ডয়ন করে ওখানে 2 তলার উপরে ভবন নির্মাণের নিয়মই নাই। সেখানে 8 তলা ভবন কি করে আসছে মাইলস্টোনে? আপনাদের কাছ থেকে একবারও এই ধরনের প্রশ্ন গার্ডিয়ানদের মুখে আসে না? এখন থেকে চোখ নাক কান খোলা রেখে যে কোনো কাজ করবেন। একটা মরিচিকার পিছনে ছুটবেন না। ভালো রেজাল্ট, পড়াশোনা, নিজে বেঁচে না থাকলে, সন্তানটা মানসিকভাবে সুস্থ না থাকলে এগুলো দিয়ে কিছুই হবে না। মানুষ হওয়াটা জরুরি, বেঁচে থাকাটা জরুরি। ভালো থাকবেন সবাই।